আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, প্রতিশোধের আগুনে ইসরায়েলি মন্ত্রীর ছেলে। যুদ্ধে যাওয়ার আগে এভাবেই বাবাকে জড়িয়ে ধরে বিদায় জানায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্নোট্রিচের ছেলে বেনিয়া হেব্রন। এরপরই জানিয়ে দিব, মিসাইল উড়িয়ে উত্তর কোরিয়ার সংকেত। এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তারপরই জানিয়ে দিব, ক্ষয়ক্ষতির খবর গোপন করছে আমেরিকা। ছিন্ন ভিন্ন করে ফেলা হবে ইরানকে। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চ্যালেঞ্জ, ইরানের পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার কড়া বার্তা। ইরানের পাশে কিম জং উন। ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুদ্ধে যাওয়ার আগে এভাবেই বাবাকে জড়িয়ে ধরে বিদায় জানায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিচের ছেলে বেনিয়া হেব্রন। ছেলের জন্য প্রার্থনা করেও লাভ হল না দেশের অর্থমন্ত্রীর। সৈনিক ছেলেকে যুদ্ধে পাঠিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে গেল বেজালেল স্নোট্রিচের। ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে ঠিক যখনই যুদ্ধের ময়দানে পা বাড়াল, ঠিক তখনই হামলে পড়ল প্রতিরোধ যোদ্ধারা। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে যোদ্ধারা। তাদের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেছে তার ছেলে বেনিয়া হেব্রনের লিভার। স্নোট্রিচের ছেলে বেঁচে থাকলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় আছে ইসরায়েলি অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্নোট্রিচের ছেলে। গত ৬ মার্চ এই হামলার ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ছেলের সংকটজনক অবস্থার কথা জানিয়েছেন বাবা স্নোট্রিচ। এক্সে দেয়া বার্তায় স্বীকারোক্তি দিয়ে ইসরায়েলি অর্থমন্ত্রী লিখেছেন, শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়। আহতদের মধ্যে তার প্রিয় ছেলে বেনিয়া হেব্রন আছেন বলেও জানান তিনি। ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্টনেল বেনিয়া হেব্রনের পিঠ এবং পেটে ঢুকে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় শার্পনেলের টুকরো ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালী দেয়ালে গিয়ে আটকে যায়। তবে সেটি যদি ক্ষতিগ্রস্ত হতো তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারত। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর আরও বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। লেবাননে ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি দেশটিতে স্থল অভিযান শুরু করেছে আইডিএফ। এর আগে লেবাননের বৈরুতের একাংশকে গাজার খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দেয় ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্নোট্রিচ। তার পরিণতি হিসেবে ছেলেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করতে হল এই মন্ত্রীকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শুরু করে বড় ধরনের আগ্রাসন। তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে হামলা চালিয়ে হত্যা করে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে। জবাবে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। প্রতিরোধ করতে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের তাপ গনগনে। এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতি মুহূর্তে ইরানি মিসাইল আর ড্রোনে ক্ষতবিক্ষত হচ্ছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি স্থাপনা, আকাশচুম্বী ভবন, সমুদ্র সম্পদ। এত কিছুর মাঝে পশ্চিমাদের বিপজ্জনক সংকেত পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং।
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয় ক্রুজ মিসাইল ছুড়ে পশ্চিমা বিশ্বকে কঠিন বার্তা পাঠাল পিয়ংইয়ং। বুধবার ক্রুজ মিসাইল উৎক্ষেপণের তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সপ্তাহে নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয় ক্রুজ মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে এই মহড়া চালিয়েছে পিয়ংইয়ং। গত সোমবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার 11 দিনের ফ্রিডম শিল্ড মহড়া শুরুর পর দ্বিতীয় ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। ক্রুজ মিসাইল পর্যবেক্ষণের সময় কিম জং উনের সাথে উপস্থিত ছিলেন তার মেয়ে, যাকে তিনি উত্তরসূরি হিসাবে ঠিক করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। পরীক্ষাস্থল থেকে দূরবর্তী স্থান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন বাবা মেয়ে। পশ্চিম উপকূলের নামপুর কাছে চোহিয়ান ডেস্ট্রয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্রুজ মিসাইলগুলো। এ সময় মিসাইলগুলো সাগরের ওপরে একটি ফ্লাইট কক্ষপথ ধরে উড়েছিল এবং আঘাত হেনেছিল নির্ধারিত লক্ষ্যবস্তুতে। সর্বোচ্চ নেতাকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA বলছে, যুদ্ধ প্রতিরোধী উপাদানগুলো এখন অত্যন্ত অত্যাধুনিক অপারেশনাল সিস্টেমে কার্যকর। এগুলো ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে। শুধু তাই নয়, দেশের পারমাণবিক বাহিনীও বহুমুখী অভিযানের পর্যায়ে পৌঁছে গেছে। গত সপ্তাহেও নতুন ডেস্ট্রয়ারের কমিশনের আগেই একই ধরনের ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের সম্মিলিত সামরিক মহড়াকে আক্রমণের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছিল উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ায় এই নতুন সমরাস্ত্র প্রদর্শন অঞ্চল জুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগের প্রতি সমর্থন জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কিম জং উন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন অগ্রহণযোগ্য। যারা ইরানের বিরুদ্ধে অবৈধ সামরিক আক্রমণ চালাচ্ছে, তারাই নষ্ট করছে আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা। জোহরা চৌধুরী, সেতু, ৭১। মধ্যপ্রাচ্যে থাকবে না খামেনির আদর্শ, ছিন্ন ভিন্ন করে ফেলা হবে ইরানকে। এমন প্রতিজ্ঞা করেই ইরানের উপর একযোগে হামলা চালিয়েছিল আমেরিকা ও তার দোসর ইসরায়েল। যৌথ অভিযানের নাম দিয়েছিল অপারেশন এপিক ফিউরি। কিন্তু আহত সিংহের মতো গর্জে উঠেছে ইরান। দ্বিগুণ গতিতে ফিরিয়ে দিচ্ছে প্রতিপক্ষ আমেরিকা ও ইসরায়েলের সব আক্রমণ। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে মারতে এসে বিদেশের মাটিতে উল্টো মার খেতে হচ্ছে ঘনিষ্ঠ দুই বন্ধু আমেরিকা ও ইসরায়েলকে। যুদ্ধ যখন দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে, তখন শক্তির বড়াই করা আমেরিকার ক্ষয়ক্ষতি দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। নেক্সট লেভেলে সাইড বাই সাইড যুদ্ধ যখন কড়া নাড়ছিল ইরানের দরজায়, তখন দেশটি ঘোষণা দিয়েছিল, এক চুল পরিমাণ আঘাত আসলেও তা সহ্য করা হবে না। আক্রমণাত্মকভাবেই জবাব দেয়া হবে সব হামলার। সেই কথাই যেন রাখল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেখানো পথে হাঁটা যোদ্ধারা। আক্রমণের প্রথম ধাপেই শক্তিশালী আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর। প্রথম 10 দিনে চালানো এসব হামলায় আহত হয়েছেন প্রায় 150 জন মার্কিন সেনা। বলা হচ্ছে, এদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর, অন্যান্যরা সামান্য আহত, এবং কাজে ফিরেছেন 108 জন সেনা সদস্য। প্রধানত আহতদের মধ্যে আছে বিস্ফোরণজনিত আঘাত, মাথায় বা মস্তিষ্কে আঘাত, শারীরিক কাটাছেঁড়া বা দাহজনিত আঘাত। তবে বিস্ফোরণের কারণে আঘাত কখনো কখনো কয়েক ঘন্টা বা কয়েকদিন পরেও দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে প্রাথমিক রিপোর্টে আহতের সংখ্যা কম দেখিয়েছে পেন্টাগন। আহত সেনারা যুদ্ধে ফিরলেও এটি মার্কিন সামরিক প্রস্তুতির ওপর চাপ সৃষ্টি করেছে। ইরান একথা আর বলার অপেক্ষা রাখে না। একাধিক দেশে ছড়িয়ে থাকা ঘাঁটিগুলোতে ধারাবাহিক আঘাতের কারণে কৌশলগতভাবে নিরাপত্তা যুধিতে আছে যুদ্ধবাজ আমেরিকা। হামলাগুলো কুয়েত থেকে আরব উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত হওয়ায় ইরানের আক্রমণে মার্কিন সামরিক অবকাঠামোর একটি বড় নেটওয়ার্কের ওপর চাপ তৈরি হয়েছে। ইরানের রণমূর্তিতে জটিলতার মুখে পড়েছে আমেরিকার সুরক্ষা পরিকল্পনা। ইরানের প্রতিশোধমূলক হামলায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্লেষক ও যুদ্ধ কৌশলবিদদের। মধ্যপ্রাচ্যের সতর্ক নিরাপত্তা প্রহরী ইরান যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মার্কিন সেনারা বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকলেও তাদের উপর সহজেই যায় আঘাত হানা। ইরানের মরণ কামড়ে অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পাশে কিম জং উন। ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমনি এক মন্তব্য করে ইরান ইস্যুতে গর্জে ওঠেও উত্তর কোরিয়া। একই সাথে উত্তর কোরিয়া জানিয়েছে, ইরানের হামলা অবৈধ। তবে কি বিশ্ব রাজনীতিতে নতুন সামরিক অক্ষতিলি হচ্ছে? সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, তেহরানের ওপর হামলাকে অবৈধ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তাফা খামেনিকে নির্বাচিত করাকে ইরানিদের নিজস্ব সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিয়েছে দেশটি।
এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান ইস্যুতে হঠাৎ এতটা সরব হল যেন কিম জং উনের দেশ। ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু একটি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে না, বরং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে বিপন্ন করছে। শুধু তাই নয়, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে শ্রদ্ধা জানিয়ে উত্তর কোরিয়া বলছে, এই সিদ্ধান্তে ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল কূটনৈতিক বিবৃতি নয়, এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক হিসাব। কারণ যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে, ঠিক সেই সময়ই কোরিয়া উপদ্বীপেও নতুন করে সামরিক উত্তাপ বাড়তে শুরু করেছে। গত ৯ মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই বার্ষিক মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের প্রায় ১৮,০০০ সেনা সদস্য। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত সামরিক প্রযুক্তি। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়াকে দীর্ঘদিন ধরেই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে পিয়ংইয়ং। এ কারণেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কোরিয়া উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম ইয়োজং। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উচিত হবে না উত্তর কোরিয়ার ধৈর্য নিয়ে খেলা করা। অন্যদিকে ইরান ইস্যুতেও উত্তর কোরিয়ার অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে। পিয়ংইয়ংয়ের মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সীমা লঙ্ঘনের শামিল এবং এটি সরাসরি আধিপত্যবাদী নীতির বহিঃপ্রকাশ। তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এই কূটনৈতিক সমর্থনের পেছনে রয়েছে আরও গভীর ও অর্থনৈতিক সম্পর্ক। দীর্ঘদিন ধরেই মিসাইল প্রযুক্তি ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে গোপন যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে তেহরান থেকে জ্বালানির তেল সংগ্রহ করে থাকে পিয়ংইয়ং, এমন ধারণাও প্রচলিত। এদিকে রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে গোলাবারুদ ও সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি সেনা সদস্য পাঠানোর অভিযোগও রয়েছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার এই সম্পর্ক ধীরে ধীরে একটি কৌশলগত অক্ষে রূপ নিতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি কেবল একটি আঞ্চলিক সংঘাতই থাকবে, নাকি এর ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়বে পুরো বিশ্বেই?